হ্যালো ভাইরা, সবাই কেমন আছো? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? ইয়াং লেডিস এন্ড জেন্টলম্যান। কে? ওকে, এই যে তোমরা কথা শুনতে পাচ্ছ। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা বলো তো? সবাই কেমন আছো আগে সেটা বলো। আস্তে আস্তে ক্লাস শুরু করা যাবে। আগে বলো তোমরা কে কেমন আছো। এখন আবহাওয়াটা কেমন জানি না। দিনের বেলা বেশ গরম গরম লাগে, আবার ভোরবেলা একটু ঠান্ডা ঠান্ডা লাগে। অনেকে ঠান্ডা লাগছে, জ্বর হচ্ছে, এটা সেটা আরো অন্যান্য অনেক কিছু। তো হবে, এমার্জেন্সি ফোন আসছে। তো আমি জাস্ট একটা মিনিট পরে ভাই তোমাদের সাথে কথা বলছি। ওকে ভাইয়া, আমার মনে হয় এখন কথা শোনা যাচ্ছে, তাই তো? ওকে। তো যে কথাটা বলতে চাচ্ছিলাম, এখন কিন্তু আবহাওয়া একটু অন্যরকম, একটু নিজের দিকে খেয়াল রাখতে হবে। আর বুঝতেই পারছো এখন রমজান মাস। রমজান মাস দেখছো, দেখতে দেখতে কেমন দিন চলে যায়। আর রোজা কিন্তু প্রায় অর্ধেকের বেশি হয়ে গেছে, তাই না? তো রমজান মাসে রোজা রাখতে হবে, সন্ধ্যাবেলা নামাজ কালাম পড়তে হবে। আবার কিছুদিন পরে তো ঈদ, তাই না? ঈদে তো অনেক মজা মাস্তি করতে হবে। কিন্তু এটার পাশাপাশি হচ্ছে নিজের যে স্বাভাবিক পড়াশোনাটা কিন্তু, দেখো আমার সাথে তোমরা যতদিন ক্লাস করছো, একটা জিনিস লক্ষ্য করছো, আমি কিন্তু কখনোই বলি না যে রেগুলার 10 ঘন্টা পড়তে হবে, 12 ঘন্টা পড়তে হবে, 20 ঘন্টা পড়তে হবে, 25 ঘন্টা পড়তে হবে। এরকম কিন্তু আমি কখনোই বলি না। আমি তোমাদেরকে সবসময় একটা কথা বলছি যে তোমরা রেগুলার 3-4 ঘন্টা একটু পড়াশোনার মধ্যে থাকো। খুব সম্ভবত তোমাদেরকে মনে হয় করে লাস্ট ক্লাসে হিসাব করে করে দেখাই দিচ্ছিলাম, তাই না? যে রেগুলার যদি কোনো স্টুডেন্ট 2-3 ঘন্টা পড়ে, আমার কাছে মনে হয় যে 5-6 মাস 2-3 ঘন্টা একটানা পড়লে আর আসলে কিছু বাকি থাকে না। থ্যাংক ইউ জুবাইদা। জুবাইদা অলরেডি ঈদের দাওয়াত দিয়ে দিচ্ছে। থ্যাংক ইউ। আমার সুযোগ থাকলে আমি সবার বাসায় যেতাম, কিন্তু হয়তো সবার বাসায় যেতে পারবো না। তো তোমরা ঢাকায় আসো, ঢাকায় আসলে তোমাদের সবার সাথে দেখা হবে, কথা হবে। তো কি যেন বলতে চাচ্ছিলাম, হ্যাঁ, ফারজানা বলছে যে এটা কিসের লিঙ্ক। হ্যাঁ ভাইয়া, থ্যাংক ইউ ফারজানা, খুব ভালো একটা প্রশ্ন করছো। আমি একটু পরে এটা নিয়ে বলতাম। দেখো তোমাদের কিন্তু কমেন্ট বক্সে একটা লিংক দেওয়া হয়েছে, এবং আমি তোমাদেরকে যে রিকোয়েস্টটা করব, তোমরা সবাই এই যে লিংকটা দেওয়া হয়েছে, লিংকে ঢুকবা। ঢুকে হচ্ছে যে একটা ফর্ম আছে, ফর্মটা হচ্ছে সবাই ফিল আপ করবা, ঠিক আছে? এর আগেও কিন্তু এই ধরনের একটা ফর্ম দেওয়া হয়েছিল। খুব সম্ভবত তোমরা অনেকেই সেটা দেখোনি বা অনেকে মিস করে গেছো। তো বেটার হচ্ছে এই ফর্মটা ফিল আপ করবা, ঠিক আছে? এটা খারাপ কিছু না, বরং শিকড় সম্পর্কিত তোমার
দেখো ওখানে অনেকগুলো কোশ্চেন আছে এবং ওটা ফিল আপ করলে দেখা যাবে যে তোমার তো পার্সোনাল একটা ফিডব্যাক আছে এবং ওখানে বিভিন্ন ধরনের ইস্যু নিয়ে কথাবার্তা বলা আছে। তোমার ফিডব্যাক গুলো আসলে শিখোর জন্য বা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। দেখা গেল যে তোমার ওই মূল্যবান ফিডব্যাকের উপর ভিত্তি করে পরবর্তীতে বেশ কিছু ডিসিশন মডিফাই করা হবে। তো এই জন্য আমরা সবসময় চাই যে স্টুডেন্টস ফিডব্যাক ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেননা দিন শেষে তোমাদের কথা আমাদের শুনতে হবে, না শুনলে তো হবে না। কোথায় সমস্যা হচ্ছে, ওই জায়গাটা কি করে ইমপ্রুভ করা যায় বা ওই জায়গাটা আরেকটু কিভাবে করা যায়, ভালো করা যায়, এটা নিয়েই। তো চলো তাহলে আমরা আস্তে আস্তে মূল ক্লাসে প্রবেশ করি। আর একটু আগে যে কথাটা বলছিলাম যে রমজান মাস, রোজা রাখতে হবে, নামাজ কালাম পড়তে হবে, ঈদের সময় তো ঈদ করতে হবে, মজা মাস্তি আমরা সবই করব। কিন্তু ওই যে আমার হিসাবটা মনে করে দেখো যে 2 ঘন্টা 3 ঘন্টা রেগুলার একটু পড়ার সাথে থাকবে। এবং আমি কিন্তু তোমাদের একটা কথা বলেছিলাম, কি যেন বলেছিলাম যে রেগুলার 2-3টা সাবজেক্ট পড়বা, ঠিক আছে? বেশি পড়ার দরকার নেই, রেগুলার 2টা 3টা বা সর্বোচ্চ হলে 3টার বেশি পড়া লাগে না আসলে, বুঝছো? আজকে যে 2-3টা পড়বা, কালকে সেই 2-3টা পড়ার দরকার নেই, এই 1-1.5 ঘন্টা করে পড়লেই হবে আর কি। তো এটা নিয়ে আর বেশি কিছু বলার কিছু নাই। চলো আমরা এখন মূল ক্লাসে প্রবেশ করি। আহ, সাদিয়া বলছে যে ভাই ঈদের দিনও বই পড়তে হবে কিনা। ভাই ঈদের দিন না, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, এটা আমি জানি আমার রিকোয়েস্ট অনেকে শুনবে না, আমার কেন জানি মনে হয় যে ঈদের আগে পরে মিলায় আহ 1 সপ্তাহ পড়াশোনা না করলেও খুব একটা সমস্যা হবে না, ঠিক আছে? কেননা আমার কাছে মনে হয় যে 1 সপ্তাহ যদি কোনো স্টুডেন্ট ঈদের জন্য পড়াশোনা না করে, এতে আসলে মহাভারত অশুদ্ধ হয় না, অর্থাৎ এতে আহামরি কোনো সমস্যা হয় না। বুঝতে পারছো? তুমি হয়তো ঈদের কারণে 2-4 দিন পড়াশোনা করোনি, ঈদের পরে পোষায় নিবা, তো এটা সমস্যা কোথায়? আর তুমি যাই বলো না কেন, দেখবা যে ঈদের সময় এমনি 2-4 দিন দেখতে দেখতে চলে যায়। আহ চাইলেও দেখবা যে ওই সময় আসলে পড়াশোনাটা করা যায় না। হ্যাঁ, তুমি যদিও চাও। তো বেটার ঈদের জন্য 2-1 দিন এদিক সেদিক হবে, এটা নিয়ে টেনশন করার কিছুই নাই। তোমার কাজ হচ্ছে ঈদের পরে তুমি সেই পড়াটাকে একটু ব্যালেন্স করে নিও, ঠিক আছে? ওকে। একজন বলছে যে ভাই ঈদের 10 দিন পর পরীক্ষা, সাফায়েত বলছে আরে ব্যাপার না, ঈদের জন্য 2-1 দিন পড়াশোনা হয়তো না হতে পারে। এখন তোমার যেহেতু ভাই 10 দিন পর পরীক্ষা, তাহলে তোমাকে এখন থেকে পড়াশোনা একটু গুছিয়ে রাখতে হবে। আমি ঈদের ছুটি হিসেবে তোমাদেরকে বলেছি 5-6 দিন পড়ার দরকার নাই। এখন তোমার জন্য তাহলে 5-6 দিন না, তুমি 2-1 দিন মজা মাস্তি করবা, তারপর থেকে আবার পড়ার টেবিলে বসে যাবা। আর আমি যেটা বুঝি ভাই, ওই পড়াশোনা দেখবে ভাই একটা গ্রাজুয়াল ডেভেলপমেন্টের বিষয়। ওই একদিন পড়লাম না, তাতে দেখবে আহামরি ক্ষতি হয় না। কিন্তু যখন তুমি মানে দীর্ঘদিন একটানা পড়বা না, তখন কিন্তু আসলে একটা তোমার উপরে প্রভাব পড়ে। এখন কোনো না কোনো কারণে আজকে তোমার মন মেজাজ ভালো নেই বা শরীর খারাপ থাকতে পারে, মন মেজাজও খারাপ থাকতে পারে, 2-1 দিন পড়লে না, কোনো সমস্যা নেই। এখন তোমার মন মেজাজ ভালো নেই বলে যে তুমি মাসের পর মাস পড়বা না, এটা তো হবে না। বেটার, আমরা তো দিন শেষে মানুষ, তাই না? আমাদেরকে সবকিছু অ্যাডজাস্ট করেই সবকিছুর মধ্য দিয়ে আমাদেরকে পড়াশোনা করতে হয়। ওকে। তো আমরা ঈদের সময় 2-1 দিন আমাদের পড়াশোনা এদিক সেদিক হতে পারে, কিন্তু সেটা আমরা যেহেতু ঈদের পরপরই পরীক্ষা আছে, আমরা ঈদের আগে পড়াটা গুছিয়ে রাখবো এবং ঈদের 2-1 দিন মজা মাস্তি করার পরপরই আমরা আবার মূল পড়াশোনা শুরু করবো, ঠিক আছে? তো আমরা তাহলে কমেন্ট বক্সটা একটু অফ করে দিচ্ছি, আমরা মূল ক্লাসে আস্তে আস্তে প্রবেশ করছি। হাসিবুর রহমান নীলফামারীতে দাওয়াত দিয়ে রাখছে, থ্যাংক ইউ ভাই। আর আমি নীলফামারীতে গিয়েছি, আমি বাংলাদেশে কম বেশি সব জেলায় গিয়েছি একবার হলেও। তো নীলফামারী গেলে তোমাদের বাসায় যাব, ঠিক আছে? থ্যাংক ইউ। তো তাহলে চলো আমরা আস্তে আস্তে মূল ক্লাসে প্রবেশ করি। আমরা আজকে মূলত বাক্যতত্ত্ব নিয়ে কাজ করব। তোমরা যারা এইচএসসি 26, তোমরা দেখেছো যে তোমাদের ক্লাসে যখন আমরা পড়াই, আমরা কিন্তু আমি ব্যক্তিগতভাবে একটা টার্গেট করে পড়াই। কেমন টার্গেট করি? যে এই বাক্যতত্ত্ব নিয়ে আজকে আলোচনা করব, পরবর্তীতে হয়তো আরেকটা ক্লাস হবে। এই ক্লাসের উপর ভিত্তি করে তোমার মনে করো যে শুধু কলেজ না, তুমি
ইন্টারমিডিয়েট লেভেলে অর্থাৎ এইচএসসি পরীক্ষায় যে বোর্ড প্রশ্নটা হবে তুমি যেন বোর্ড প্রশ্নটাও ভালোভাবে সমাধান করে আসতে পারো, বোর্ড পরীক্ষাটাও খুব ভালোভাবে মোকাবেলা করতে পারো, সেইভাবে কিন্তু তোমাদেরকে অন্তত আমি পড়াই। কেননা আমি জানি এই কোয়ার্টারের পরে অনেকের সাথে তোমাদের সাথে আমার দেখা হবে না, বা আবার কিছুদিন পরে হয়তো তোমরা কোথায় থাকবে, আমি কোথায় থাকবো ঠিক নাই। কিন্তু তোমরা দেখবে আমি যখন তোমাদেরকে পড়াই, যে টপিকটাই পড়াই, আমি যতদূর পারি একেবারে খুঁটিনাটি ক্লিয়ার করার চেষ্টা করি। কেননা এটাই বাস্তবতা। আজকে হয়তো তোমার সাথে আমার দেখা হচ্ছে, কথা হচ্ছে, 2 দিন পরে দেখা কথা নাও হতে পারে। কিন্তু আমি চাই যে আমার ছোট, ছোট ভাইয়াদেরকে, ছোট, ছোট বোনদেরকে আমি যেটুকু পড়ালাম, ওদের যেন একটু হলেও উপকার হয়। ওকে? তো বাক্যতত্ত্ব নিয়ে আমরা 2 টা ক্লাস নিব। আজকে হচ্ছে আমাদের ১ম পর্বের ক্লাস, এবং বাক্যতত্ত্ব নিয়ে অনেক আলোচনা আছে। বাংলা ব্যাকরণে বাক্য বেশ বড় একটা জায়গা জুড়েই রয়েছে, কিন্তু আমরা ওই গবেষণায় যাব না। ঠিক আছে? আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদেরকে সবার আগে দেখতে হবে যে এই বাক্যতত্ত্ব থেকে বোর্ড পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন আসে। বাক্য নিয়ে কথা বললে তো কি বলা যায়? মানে শত, শত পেজ কথা বলা যাবে। কিন্তু তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখবা, আমি প্রয়োজনের বেশি কথা বলা এবং পড়াটা পছন্দ করি না। আমার জন্য এইচএসসি পরীক্ষার জন্যে এইটুকুই যথেষ্ট। তাহলে আমার কথা হচ্ছে আমার অতিরিক্ত তো প্রয়োজন নেই। আপাতত আগে আমি এইচএসসি পরীক্ষায় পাস করি, তারপরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভালো করি, কোনো একটা জায়গায় চান্স পাই। তারপরে যদি আমার খুব জানতে ইচ্ছা করে ব্যাকরণ নিয়ে, তখন জানার চেষ্টা করা যাবে। এখন বেশি দরকার নেই। জাস্ট যেটুকু পড়িয়ে দেওয়া হচ্ছে, যেটুকু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, আমি সেটাই পড়ব। এর বাইরে আর কিছুই প্রয়োজন আপাতত। দেখো এই কথাটা এইভাবে আমার বলা উচিত না, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি। কেননা আমি জানি ভাই, ও আমি তোমাদের যতই বলি না কেন, তোমরা আসলে বাংলা ওই পরীক্ষার আগে 2-1 দিন ছাড়া পড়ো না। তোমরা অন্যান্য সাবজেক্ট নিয়ে এত ব্যস্ত থাকো। তো এই জন্য আমি সবসময় চাই যে বাংলা এমন একটা সাবজেক্ট যেন ওর মাথায় চাপ না থাকে। ও যেন পরীক্ষার আগে 2-1 দিন বা 2-1 ঘন্টা পড়লে যেন পারে। এরকম একটা মেন্টালিটি নিয়ে পড়াই আমি। তো এইজন্য দেখো একেবারে শুরুতেই বাক্য থেকে কেমন প্রশ্ন হতে পারে এইটা একটু তোমরা দেখার চেষ্টা করো। একেবারে শুরুতে। হতে পারে মানে হবে। তোমাদের সময় এভাবে প্রশ্ন হবে। আমরা ইতোমধ্যে বাংলা ব্যাকরণ নিয়ে আলোচনা করতে যেয়ে আ একটা জিনিস মনে হয় ক্লিয়ার হয়েছে, আমাদের ব্যাকরণের সিলেবাসটা কি এবং সিলেবাসের কোন, কোন নাম্বারে কোন, কোন প্রশ্ন আসে। এটা নিয়ে কিন্তু দেখো আমি কিন্তু অনেকবার আলোচনা করেছি। পাশাপাশি আমি কি করি? আমি যখন কোনো নতুন টপিক শুরু করি, ওই টপিকের শুরুতে আগে দেখাই নিই যে বোর্ড পরীক্ষার প্রশ্নটা কেমন হবে। তো দেখো বাক্য থেকে বোর্ড পরীক্ষার প্রশ্ন সাধারণত এমন হয়, ৪ নাম্বার বা ৫ নাম্বার প্রশ্নে বাক্য থেকে প্রশ্ন হয়, এবং প্রশ্নে ২ টা অপশন থাকে। মনে করো এটা ৫ নাম্বার প্রশ্ন। ৫ নাম্বার প্রশ্ন ক এবং খ। সাধারণত ক নাম্বারে কি হয়? অ্যাজ ইউজুয়াল যেটা হয়। অ্যাজ ইউজুয়াল কি হয়? যে একটা লিখিত ধরনের প্রশ্ন। যেমন মনে করো যে বাক্য কাকে বলে? অর্থগতভাবে বাক্যকে কয় ভাগে ভাগ করা যায় এটা লেখো। মনে করো পরীক্ষায় একাধিকবার প্রশ্ন এসেছে, বাক্য কাকে বলে? একটু সার্থক বাক্যের গুণাবলী কি, কি? এটা তুমি লেখো। এটা ক নাম্বারের প্রশ্ন থাকে। আর এটার অল্টারনেটিভ হিসেবে প্রশ্ন থাকে ঠিক এইরকম। নির্দেশ অনুসারে বাক্যান্তর কর। ইংরেজিতে আমি জানি তোমরা সবাই ইংরেজিতে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আমার থেকেও ভালো পারো। তাহলে আমার কথা হচ্ছে ইংরেজিতে আমি যদি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স পারি, দেখো তো সেই ইংরেজি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আর বাংলায় এই যে বাক্য রূপান্তর একই কিনা। এবং যেহেতু একটা প্রশ্নে নাম্বার থাকে মাত্র ৫, সেই জন্য কি হয়েছে লক্ষ্য করে দেখো ভাই, ৮টা অপশন থাকবে, ৮টা থেকে ৫টা তোমাকে উত্তর করতে হবে। ৮টা থেকে কয়টা? ৮টা থেকে মাত্র ৫টা প্রশ্ন উত্তর করতে হবে, এবং ৫টা উত্তর করতে পারলেই একেবারে ৫-এ ৫।
এবং বিগত কয়েক বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখা গেছে যে প্রশ্ন মোটামুটি ওই ইংলিশে ট্রান্সফরমেশন সেন্টেন্স যা, বাংলায় বাক্যের রূপান্তর একই, এবং প্রশ্ন ঘুরে ফিরে এইগুলোই থাকে। সরল থেকে জটিল, জটিল থেকে যৌগিক, যৌগিক থেকে সরল, এইসব। এবং বিবৃতিমূলক বাক্য, প্রশ্নবোধক বাক্য, বিস্ময়সূচক বাক্য, অনুজ্ঞাবাচক বাক্য, এই বিষয়গুলোই থাকে। ঘুরে ফিরে দেখো ওই ইংলিশের মতোই কিন্তু। তো এই জন্য আমি সবসময় একটা কথা তোমাদেরকে বলবো যে ভাইয়া তুমি ধরে নাও তুমি এই টপিকটা খুব ভালো পারো, জাস্ট তোমার এখন একটাই কাজ করতে হবে, একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে একটু প্র্যাকটিস করতে হবে। এটা এই জন্য প্র্যাকটিস করতে হবে, তোমরা ওই ইংলিশে প্র্যাকটিস করে করে মানে তোমাদের হাতের ডগায় অর্থাৎ কলমের ডগায় চলে আসছে সব, প্রশ্ন দেখলেই পাবে। কিন্তু সমস্যা হচ্ছে যে ইংলিশ আমরা প্র্যাকটিস করি কিন্তু বাংলাটা তো কখনো প্র্যাকটিস করা হয় না। এই জন্য কি হয়, আমরা পরীক্ষার হলে যে কনফিউজড হয়ে যাই। তো এই জন্য আমি তোমাদের যে পরামর্শটা দিব, আমরা 2টা ক্লাসে বাক্যের যে ডিটেলস বিষয়গুলো আছে আমরা সুন্দর করে দেখব। এরপরে তোমাদের যে কাজ হবে সেটা হচ্ছে, যেহেতু তোমাদের কাছে বই আছে, এই 2টায় ক্লাস পরে অবশ্যই অবশ্যই তোমরা বইয়ে 2-1 ঘন্টা সময় দিবে, তারপরে বোর্ডের কিছু কোশ্চেন্স প্র্যাকটিস করবে, দেখবে তুমি এখানে 5-এ 5 পেয়ে যাবে। দিনাজপুর বোর্ড 2024 সালে আসা একটা প্রশ্ন এটা, এবং তুমি লক্ষ্য করে দেখো, জাস্ট তোমাকে বাক্য রূপান্তর এইভাবে দিয়ে দেয়, প্রথমে বাক্যটা বলে দেয় এবং সেই অনুযায়ী অর্থাৎ এই নির্দেশনা অনুযায়ী তোমাকে বাক্যে রূপান্তর করতে হয়। তুমি পারবে আশা করি। এবার চলো ঢাকা বোর্ডে আসা একটা প্রশ্ন আমরা একটু দেখে আসি। ঢাকা বোর্ড 2024 সালে এই প্রশ্নটা এসেছিল, এবং দেখো একই ধরনের প্রশ্ন। অর্থ অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ আলোচনা করো, এবং তোমরা বই খুললেই দেখবে যে এই ধরনের প্রশ্ন প্রায় প্রতি বছর আসে। এবার তুমি একটু আমাকে কমেন্ট বক্সে জানাও তো, মনে করো পরীক্ষায় ক নাম্বারও এসেছে, খ নাম্বারও এসেছে, তুমি কোনটা উত্তর করতে চাচ্ছ? এটা একটু কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাও। জাস্ট আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো যে এই 2টা অপশন থেকে তুমি পার্সোনালি কোনটা আনসার করতে চাচ্ছ। বলো, তারপরে আমি জানাবো যে আসলে কোনটা উত্তর করা উচিত। সবাই জানাও। থ্যাংক ইউ, আমি মোটামুটি ভাবে উত্তর পেয়ে গিয়েছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা থ্যাঙ্কস, তোমরা যথেষ্ট ভালো জানাইছো। এবার আমি হচ্ছে আমার একটু বক্তব্য আছে এই ক্ষেত্রে, সেটা আমি একটু বলি, তারপরে তোমরা যেটা ভালো মনে করো। ওকে, আচ্ছা দেখো ভাই, সত্যি কথা বলতে আমি তোমাদের অনেকবার বলেছি যে ব্যাকরণের নাম্বার কিন্তু ওঠে একেবারে ম্যাথের মতো। ম্যাথ যেমন একটা কারেক্ট হলে 5-এ 5 বা 10-এ 10 পাওয়া যায়, ব্যাকরণেও কিন্তু অনেকটা সেরকম। বুঝতে পেরেছো? এখন কথা হচ্ছে যে তুমি যখন এই খ নাম্বার প্রশ্নটা উত্তর করবা, এবং যদি এই 8টা বাক্য থেকে তোমার 5টা হয়, তুমি বিশ্বাস করো এখানে টিচারের কোনো ক্ষমতা নেই 1 নাম্বার কমানোর, কোনো ক্ষমতা নেই। সত্যি কথা বলতে কোনো টিচার এটা কমায়ও না। কিন্তু দেখো এই ক নাম্বার প্রশ্নটা, ক নাম্বারটা তুমি যত ভালোভাবে লেখো, টিচার যদি তিনি চান যে তোমাকে নাম্বার দিবেন 4 বা 4.5, সেক্ষেত্রে কিন্তু তোমার কিছু বলার থাকবে না। কেন থাকবে না? কেননা ওটা এমন একটা প্রশ্ন যে ওইটা তো আসলে ভালোর শেষ নেই। টিচারের কাছে মনে হয়েছে যে না, খুব একটা স্ট্যান্ডার্ড হয়নি, 4 4.5 দিয়ে দিই। কিন্তু লক্ষ্য করে দেখো এই খ নাম্বার যে প্রশ্নটা, এইখানে কিন্তু তোমার নাম্বার কমানোর কোনো সুযোগ নেই। তাহলে আমরা চেষ্টা করব এই খ নাম্বার প্রশ্নটা উত্তর করার। ঠিক আছে?
এখন আমার কথা হচ্ছে যদি নিতান্তই এমন হয় যে খ নাম্বার থেকে ভাই আমি পারছি না, আমি পারি না। কোনো না কোনো কারণে ভাই আমি ২টা ৩টার বেশি পারছি না। হতেই পারে। কেননা পরীক্ষার হলে কেমন প্রশ্ন হবে আমরা কেউই জানি না। তবে আমি সবসময় দেখেছি যে বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করে যে এখান থেকে প্রশ্ন মোটামুটিভাবে ওই ঘুরে ফিরে কমনই আসে এবং ওই বেসিক থেকে আলোচনা করা যায়। আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে কথাটা? তো যদি এমন হয় যে ভাই আমি ২টা ৩টার বেশি পারি না এখান থেকে, তাহলে আপনি অবশ্যই এটা উত্তর করেন। কিন্তু যদি এমন হয় যে আপনি এখান থেকে মোটামুটিভাবে ৫টা পারছেন, আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনি এই আ ৬ নাম্বার প্রশ্নটার উত্তর করে আসেন। এটা আমার রিকোয়েস্ট। ওকে? তো এটা পারার জন্য জাস্ট ছোট্ট একটা কাজ করতে হবে। আমি পুরো ফাউন্ডেশন গুলো ক্লিয়ার করে দিচ্ছি। আপনাদের এখন উচিত হবে ক্লাস ২ টা শেষে আপনারা জাস্ট একটু বাসায় প্র্যাকটিস করেন এবং প্র্যাকটিস করতে যেয়েই দেখবেন যে ইংলিশের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অ্যান্ড বাংলার বাক্য রূপান্তর অলমোস্ট সেইম। তো যেহেতু সেইম পারা যাবে। ডোন্ট ওয়ারি। তো চলো তাহলে আমরা বেসিক কথাবার্তা বলে ফেলেছি। আমরা স্যাম্পল কোয়েশ্চেন দেখলাম, বোর্ড প্রশ্নর নমুনা দেখলাম। এবার আমরা একটু মূল ক্লাসে প্রবেশ করি। বাক্য থেকে লিখিত যে প্রশ্নই আসুক, তুমি মোটামুটিভাবে 100% সিওর থাকো যে তোমার পরীক্ষায় প্রশ্ন থাকবে বাক্য কাকে বলে। এই প্রশ্নটা একেবারে 100% গ্যারান্টি এটা থাকবেই। আর যদি নাও থাকে বাক্য কাকে বলে এই জ্ঞানটা তোমার থাকা লাগবে। তো চলো আমরা আলোচনার শুরুতে একটু জেনে নিই আসলে বাক্য কাকে বলে এটা একটু আমরা ভালোভাবে জানার চেষ্টা করি। আমার মনে হয় তোমরা সবাই কম বেশি জানো। তারপরেও আমি একটু আমার মতো করে বলি। আমরা সহজে মনে রাখবো এক বা একাধিক শব্দ। আবার বলছি এক বা একাধিক শব্দ দিয়ে একটি বাক্য গঠিত হয়। আবার বলছি কি হয়? এক বা একাধিক শব্দ দিয়ে একটি বাক্য গঠিত হয়। সেটা কেমন? আমি তোমাকে প্রশ্ন করলাম, এই মনোযোগ দিয়ে শোনো কিন্তু। একবার মনোযোগ দিয়ে শুনলেই দেখবে বই পড়া লাগছে না, এমনি পারবে। এর জন্য বই পড়া লাগে না। জাস্ট কমন সেন্স। এক বা একাধিক শব্দ দিয়ে কি গঠিত হয়? বাক্য গঠিত হয়। যেমন আমি তোমাকে জিজ্ঞাসা করলাম যে ভাইয়া সত্যি করে বলো তো তুমি গতকাল পড়েছিলে? আমি তোমাকে একটা প্রশ্ন করলাম কিন্তু। আমি বললাম যে তুমি গতকাল পড়েছিলে? এইবার তুমি আমাকে উত্তর দিলে, কি বলেন ভাই? আমি গতকাল কেন ভাই? আমি প্রতিদিন পড়ি। আর আমি তো গতকাল পড়েছিলাম। তাহলে দেখো তো ভাই, এই যে মাত্র একটা শব্দ তুমি বললে, এই শব্দের মাধ্যমে কি আমি যে প্রশ্নটা তোমাকে করেছিলাম, সেই প্রশ্নটার উত্তর আমি পেয়ে গিয়েছি না? এখন পড়েছিলাম বা পড়িনি যেকোনো একটাই হোক, ওটা কোনো ব্যাপার না। অন্ততপক্ষে আমি কিন্তু তুমি যেটা বোঝাতে চেয়েছো আমি বুঝতে পেরেছি। তাহলে এই কথাটা দ্বারা কি বোঝাতে চাইলাম? অনেক সময় দেখা যায় একটি শব্দ দিয়েও কিন্তু একটি বাক্য গঠিত হতে পারে। অনেক সময় কি হয়? একটি শব্দ দিয়েও একটি বাক্য গঠিত হতে পারে। এবার তাহলে কথা হচ্ছে একাধিক শব্দ দিয়ে কিভাবে একটি বাক্য গঠিত হয়? একই জিনিস। আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম, তুমি কি গতকাল পড়েছিলে? তুমি আমাকে বললে, আমি গতকাল পড়েছিলাম।
তাহলে একটু লক্ষ্য করে দেখেন তো, এই যে আপনি বললেন আমি গতকাল পড়েছিলাম, এখানে ৩টা শব্দ দিয়ে একটি বাক্য গঠিত হয়েছে কিনা? আর এই যে ৩টা বা একাধিক শব্দ দিয়ে একটি বাক্য গঠিত হয়েছে এবং এর মাধ্যমে আপনার মনোভাব প্রকাশিত হয়েছে, তার মানে এটা একটা বাক্য হয়ে গেছে। তো সোজা কথা, এক বা একাধিক শব্দ দিয়ে যখন কোনো অর্থবোধক না হলেও সমস্যা নেই, অর্থ হতে হয়, বাক্য হতে গেলে অর্থ হতে হয়। তো আমরা বলতে পারি এক বা একাধিক শব্দ নিয়ে গঠিত অর্থবোধক কোনো একককে আমরা বলবো বাক্য। ঠিক আছে? আর ওই অর্থবোধক ভাষিক টাসিক এসব দরকার নেই, সোজা কথায় তুমি খাতায় লিখে দিবা এক বা একাধিক শব্দ নিয়ে একটি বাক্য গঠিত হয়, শেষ। একটা উদাহরণ দিয়ে দিবা, শেষ। ক্লিয়ার? থ্যাংক ইউ। তো এই হচ্ছে মূলত বিষয়। এই উদ্দেশ্য বিধেয় এগুলো আপনার কাজে লাগবে না, আপনি এটা সুন্দর করে পড়ে গেলেন। এবার আমি যে বললাম বাক্য কাকে বলে, একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানান তো, আমি যে বললাম বাক্য কাকে বলে আপনারা বুঝতে পেরেছেন কিনা? আমি কি খুব কঠিন কিছু বলেছি ভাইয়েরা? বলো। এখন যদি তোমাকে কেউ প্রশ্ন করে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন এসেছে একাধিক বাক্য নিয়ে, সরি, একাধিক শব্দ নিয়ে কি গঠিত হয়? আপনি উত্তর করতে পারবেন না? একাধিক শব্দ নিয়ে কি গঠিত হয়? পরীক্ষায়, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন এসেছে ধ্বনি, বর্ণ, শব্দ, বাক্য। এটা একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন, সবাই একটু উত্তর করেন তো, একাধিক শব্দ নিয়ে কি গঠিত হয়? ধ্বনি, বর্ণ, বাক্য, শব্দ। দেখো কত সহজ জিনিস, তুমি ইন্টারমিডিয়েটে যেটা পড়ে গেছো ভার্সিটি অ্যাডমিশনে কিন্তু সেটাই আসছে। থ্যাংক ইউ। এই যে উত্তর পেয়ে গিয়েছি। আমরা সবাই জানি একাধিক শব্দ নিয়ে গঠিত হয় বাক্য। তো বাক্য কাকে বলে আমার মনে হয় এই কনসেপ্টে ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন আমরা বাক্য সম্পর্কিত অন্য আলোচনা এখন চলে যাব। তো অ্যাজ ইউজুয়াল আমি কমেন্ট বক্সটা অফ করে দিচ্ছি। থ্যাংক ইউ। তামান্না বলছে ভাইয়া এখানে এটা কিসের লিংক? আমি বলেছি, আরেকবার বলছি ভাই, কিসের লিংক এটা জানার খুব একটা দরকার নাই। তোমার কাজ হচ্ছে তুমি লিংকে ঢোকো, লিংকে ঢুকে তুমি সুন্দর করে লিংক, এই ফর্মটা ফিল আপ করো, তখনই তুমি বুঝে যাওয়া যে কত সুন্দর ফর্ম তোমাদের দেওয়া হয়েছে। এটা হচ্ছে ভাই মূলত তোমাদের ওভারঅল ফিডব্যাক নেওয়ার। তাই কষ্ট দিতে ইচ্ছে করে না, তাই নাকি? ঠিক আছে, ওকে। তো ভাইয়া, তামান্না এন্ড আদার্স, তোমরা যারা আছো, জাস্ট কমেন্ট বক্সে যে লিঙ্কটা দেওয়া হয়েছে তোমাদের উচিত হবে লিঙ্কটা সবাই ফিল আপ করো, ঠিক আছে? আমি ক্লাসরুমের শুরুতে একবার বলছিলাম যে তোমাদের ফিডব্যাক খুব গুরুত্বপূর্ণ। যেমন কথার কথা আমি বললাম আমি ক্লাসে খুব খারাপ পড়াই, এটা তোমাকে জানাতে হবে না যে এই ব্যাটা দিয়ে হবে না, এ পড়াইতে পারে না, শুধু গল্প করে, উল্টাপাল্টা কথা বলে। তারপর মনে করো যে এই ক্লাস নিয়ে তোমার যদি কোনো থাকে, যেহেতু আমি ক্লাসের পিডিএফটা পেতে দেরি হয়, অ্যানিমেটেড ভিডিওটা পেতে দেরি হয়, বা এইটা নেই, ওই সমস্যা সেই সমস্যা, আমি যেটা বুঝি ভাই, আমি টাকা দিয়ে ভর্তি হয়েছি, আমি কেন সমস্যা ফেস করব? বুঝতে পারছো? যে কোনো ধরনের ইস্যু হলে তুমি সাথে সাথে জানাবো, আর তার জন্য ফর্মটা ফিল আপ করো, ঠিক আছে? আর আমি এটা সবসময় ইন্সপায়ার করি যে স্টুডেন্টসদের ফিডব্যাক খুব গুরুত্বপূর্ণ। তোমার সমস্যা কোথায় হচ্ছে এটা আমাদের জানা প্রয়োজন, এবং আমরা এটা জেনে চেষ্টা করব ওই জায়গাটা যত দ্রুত সমাধান করা যায়। ওকে, থ্যাংক ইউ। তাহলে চলো আমরা আস্তে আস্তে
এখন একটি সার্থক বাক্যের বৈশিষ্ট্য কি কি? এই যে আমরা এতক্ষণ ধরে বকবক করলাম বাক্য কাকে বলে? আমরা বললাম এক বা একাধিক শব্দ নিয়ে বাক্য গঠিত হয়। আমরা বলেছি। এখন একাধিক শব্দ নিয়ে কি বাক্য হয়ে গেল? আমি কয়েকটা শব্দ নিয়ে একটা বাক্য বললাম আর সেটা হয়ে গেল। এটা কি বাস্তবে কখনো সম্ভব? বাস্তবে এটা কখনোই হয় না এবং হওয়া উচিত না। আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে একটি বাক্য হতে হলে ওই বাক্যের কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। আবারও বলছি, একটি বাক্য হতে হলে ওই বাক্যের নির্দিষ্ট কিছু গুণাবলী থাকতে হবে। বাক্যের যদি সুনির্দিষ্ট কিছু গুণাবলী না থাকে বা বাক্যের যদি ওই বৈশিষ্ট্যগুলো ওই সময় ওইভাবে না থাকে, তাহলে আমরা মনে রাখবো হয়তোবা ওই বাক্যে কয়েকটা শব্দ হয়েছে কিন্তু ওইটা কোনো সঠিক বাক্য নয় বা সার্থক বাক্য। তাহলে আমাদের মনে রাখতে হবে একটি সার্থক বাক্য হতে হলে বা একটি সঠিক বাক্য হতে হলে অবশ্যই বাক্যের এই ৩টা গুণ থাকতে হবে। কি সেই ৩টা গুণ? আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। আপনারা যারা বাংলা বানানে হাফেজ, আমি জানি আপনারা অনেকেই বাংলা বানানে বিশ্রী অবস্থা। তাদেরকে বলছি বানানগুলোর দিকে তাকান। আপনারা পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা বিগত ১০ বছরে বিভিন্ন বোর্ড পরীক্ষায় এইচএসসি তে অন্তত ২০ থেকে ৩০ বার আসছে এই প্রশ্ন। যেকোনো বই খুলে দেখেন এই প্রশ্নটা আসছে। এবার ছেলেমেয়ে লিখতে যে এই আকাঙ্ক্ষা বানান ভুল করে। আসক্তি লিখতে যেয়ে লেখে হচ্ছে আসক্তি। আমি কিন্তু বলে দিলাম আসক্তি না, এটা হচ্ছে আসক্তি। ইভেন দেখবা তোমরা যখন প্রথমে পড়তে যাবা, দেখবা যে প্রথমেই মানে মাথায় চলে আসবে আসক্তি। আমরা মনে রাখবো এটা আসক্তি না, এটা হচ্ছে আসক্তি। আসক্তি কাকে বলে আমরা একটু পরে যাচ্ছি। আকাঙ্ক্ষা বানানটার দিকে আমরা সবাই খেয়াল রাখবো। আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম ভর্তি পরীক্ষা দিতে। মূলত চিটাগাং গেছিলাম আর কি ঘুরতে, হ্যাঁ? ওই ঘোরার নাম করে পরীক্ষা দিয়ে আসছিলাম। তো আমার মনে আছে আমি কোন একটা ইউনিটে আমার মেরিট পজিশন হয়েছিল ৯ম, হ্যাঁ। তো ৯ম মেরিট পজিশন হয়েছিল, আমি একটা বানান ভুল করেছিলাম। আমার এখানে বলতে লজ্জার কিছু নাই। আমি এই আকাঙ্ক্ষা বানানটা ভুল করে আসছিলাম। মানে বাংলায় মনে হয় ১৫টা কি ২০টা প্রশ্ন ছিল, ২টা প্রশ্ন ভুল হয়েছিল। তার মধ্যে এনিহাউ এইটা ভুল হয়ে গেছিল। কেননা ওই একেকটা অপশনে ৪টা করে বানান দেওয়া ছিল। তো আমি খেয়াল করিনি যে বানানটা ভুল আছে ওখানে। তো এই কথাটা আমি যখনই এই বানানটা দেখি তখন আমার ওই দিনটার কথা মনে পড়ে যে একটা ইউনিটে মেরিট পজিশন হলো ৯ম, অথচ এরকম একটা বানান ভুল করলাম। আসলে আমার হওয়া উচিত হয়নি আমি মনে করি। তো এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, আপনারাও আগামী বছর ভার্সিটি অ্যাডমিশনটা দিতে যাবেন। বানান নিয়ে সতর্ক থাকবেন। ইংলিশ থেকে একটা বানান, বাংলা থেকে একটা বানান বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় 100% গ্যারান্টি আসবে। স্পেশালি ফর ঢাকা ইউনিভার্সিটি। ইভেন বাংলাদেশে অনেক ইউনিভার্সিটি আছে লাইক জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, এখানে বানান থেকে একাধিক প্রশ্ন আসতে দেখা যায়। ওকে? কনসেপ্ট ক্লিয়ার? তো আকাঙ্ক্ষা বানানটা ঠিক করলাম, আসক্তি বানানটা ঠিক করলাম, যোগ্যতা কি আমরা একটু পরে বুঝি। তো একটি বাক্য যখন সার্থক হচ্ছে বা সঠিক হচ্ছে, একটি সঠিক বাক্যের যে ৩টা গুণ থাকতে হয় সেই ৩টা গুণ কি কি এখন আমরা খুব সুন্দর করে বুঝি। এই মাত্র ৫ মিনিট লাগবে বুঝতে, বাট বিশ্বাস করো ভাই এটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। তোমরা ক্লাসটা করতে করতে বই খুলে দেখো এই প্রশ্নটা আসছে কতবার, অথচ একবার সহজ প্রশ্ন, ছেলে মেয়ে উত্তর করতে পারে না। কেন পারে না আমি জানি না, একবার সহজ। আকাঙ্ক্ষা কি? আকাঙ্ক্ষা কাকে বলে আমার জানার দরকার নেই। আমি কি এইটা জানি যে আকাঙ্ক্ষা মানে ইচ্ছা? এটা জানলেই হবে।
মানুষ বলে যে আমার একটা আকাঙ্ক্ষা আছে। তো আকাঙ্ক্ষা মানে কি? আকাঙ্ক্ষা মানে হচ্ছে ইচ্ছা। আচ্ছা, ইচ্ছা কাকে বলে? ইচ্ছা কাকে বলে? আমরা তো সবাই জানি ইচ্ছা কাকে বলে। ইচ্ছা মানে তো ইচ্ছা, তাই না? তো যেটা বলতে চাচ্ছিলাম ভাই, আকাঙ্ক্ষা হচ্ছে ইচ্ছা। ইচ্ছাটা কি? একটা বাক্যে তো একাধিক পদ থাকে। এটা তো সত্য। জাস্ট আমরা মনে রাখবো, একটা বাক্য বোঝার জন্য একটা পদের পর অন্য আরেকটা পদ শোনার যে ইচ্ছা, সেটাই হচ্ছে আকাঙ্ক্ষা। একটা বাক্যে একটা পদের পর আর একটা পদ বা শব্দ শোনার যে ইচ্ছা, সেটাই হচ্ছে আকাঙ্ক্ষা। যেমন আমি বললাম, স্লাইডের বাক্যটার দিকে তাকাও। সে চিড়িয়াখানায় গিয়ে ডট 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 ডট। তুমি বলো তো, এই বাক্যটা কি কোনো সার্থক বা সঠিক বাক্য হয়েছে? হয়নি। কেন হয়নি? এই বাক্যটা আর যাই হোক কোনো অর্থ প্রকাশ করতে পারেনি। সে চিড়িয়াখানায় গিয়ে কি করেছিল আমি তো এখনো বুঝতে পারলাম। সে চিড়িয়াখানায় গিয়ে ঘুরেছিল, সে চিড়িয়াখানায় যে চটপটি ফুচকা খেয়েছিল, সে চিড়িয়াখানায় যে অবাক হয়ে গিয়েছিল, আরো কত কিছু হতে পারে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই বাক্যে আর যাই হোক, এই বাক্যে আর যাই হোক একটা পদের পর আরেকটা পদ সঠিকভাবে বসার যে সুযোগ ছিল সেটা হয়নি। তো এই জন্যই এই বাক্যে আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি। অর্থাৎ এই বাক্যের যে ইচ্ছাটা প্রকাশ করতে চেয়েছিল, এই বাক্যের একটা পূর্ণতা পাওয়ার সুযোগ ছিল, সেটা হয়নি। তো আমরা যদি বলতাম বাক্যটা যে সে চিড়িয়াখানায় গিয়ে বাঘ দেখেছিল, সে চিড়িয়াখানায় যে চটপটি খেয়েছিল, যা খুশি করুক। তো এক কথায় যদি আমি বলি যে একটা পদের পর আরেকটা পদ শোনার যে ইচ্ছা, সেটাই হচ্ছে আকাঙ্ক্ষা। ওকে? এবং আকাঙ্ক্ষা একটি বাক্যে যদি পরিপূর্ণ একটা বাক্য হতে হয়, অবশ্যই বাক্যে কি হতে হবে? একটার পর একটা শব্দ থাকতে হবে সঠিকভাবে, না হলে হবে না। এরপরে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে আসক্তি। আবার বলছি, আসক্তি না, আসক্তি। আসক্তিটা কি? বেশি কিছু বোঝার দরকার নেই। বাক্যের মধ্যকার প্রত্যেকটি পদ বা প্রত্যেকটা শব্দের সঠিক যে বিন্যাস, সেটাই হচ্ছে আসক্তি। আমরা দৈনন্দিন জীবনে অনেক বাক্য বলি, কিন্তু দেখবো অনেক সময় নিজেদের অজ্ঞানেই অনেক শব্দ উল্টায় পাল্টায় বলে ফেলি। আর যখনই উল্টায় পাল্টায় বলে ফেলি, তখনই আসলে মানে কি বলবো, উল্টা পাল্টা বলে ফেললে ওই বাক্যের যে মূল অর্থ, সেই অর্থটা আসলে প্রকাশিত হয়। যেমন আমি বললাম, পড়বো বাড়ি গিয়ে বই আমি। তুমি বলো তো এই বাক্য কি বলতে চাচ্ছি? আমার মনে হয় তুমি বুঝতে পারছো, অথচ শব্দগুলো এমন ভাবে বলা হয়েছে, পড়বো বাড়ি গিয়ে বই আমি। এটা কি হলো? কিন্তু এইটা না বলে যদি আমি বলতাম, আমি বাড়ি গিয়ে বই পড়বো, তাহলে দেখো সেটা দেখতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে, খাইতেও ভালো লাগে। বাক্য তো আর খাওয়া যায় না, জাস্ট বাক্য শুনতেও ভালো লাগে। তো এই আসক্তি হচ্ছে এটাই, বাক্যের মধ্যকার পদগুলো একটার পর একটা যে সঠিকভাবে বিন্যাস করা, এই সঠিকভাবে বিন্যাসকে বলা হয় হচ্ছে আসক্তি। আমি কি বোঝাতে পেরেছি? যেমন আমি বললাম, আগামীকাল আমাদের স্কুলে বা আমাদের কলেজে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। বা সহজ করে বললাম, আগামীকাল আমাদের স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান হবে।
এখন এই বাক্যটা যদি তুমি বলো ক্রীড়া, আগামীকাল, স্কুলে, আমাদের, তুমি বলো এটা শুনতে কেমন বিশ্রী লাগছে না? তো এই বিশ্রীতে আমি কেন যাব, সুশ্রীতেই থাকবো, অর্থাৎ সঠিক জায়গায় সঠিক শব্দে বিন্যাস করবে এবং সেটা হয়ে যাবে আসলে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে যোগ্যতা। যোগ্যতা কাকে বলে আমরা তো কম বেশি ভাবে জানি নাকি? যোগ্যতা হচ্ছে এই যে মানুষ বলে না, এই বেটা তোর কোনো যোগ্যতা নেই, তার মানে কি তোর কোনো কোয়ালিটি নেই। তো আসলে আমার কাছে এই এটা বলাটা ভালো শোনা যায় না। আসলে পৃথিবীর প্রত্যেকটা মানুষেরই কোয়ালিটি আছে, তো সেই কোয়ালিটি কেউ আবিষ্কার করতে পারে, কেউ করে না, বা তার কোয়ালিটি অনুযায়ী সে তার সঠিক জায়গায় পৌঁছাতে পারে, আবার অনেকেই পারে না, এই আর কি। হ্যাঁ, তো যে কথাটা বলতে চাচ্ছিলাম, মানুষের বা যে কোনো ব্যক্তি বা বস্তুর যেমন যোগ্যতা থাকে, একইভাবে একটা বাক্যেরও যোগ্যতা থাকতে হয়, এবং যখন সেই যোগ্যতা না থাকে সেটা আসলে কোনো বাক্য হয় না। যেমন আমি বললাম যে গরু আকাশে ওড়ে, তুমি বলো তো ভাই এটা কি বাস্তবে কখনো হয়? এটা জীবনেও সম্ভব। তার মানে যেহেতু এটা সম্ভব না, এটা হয় না। কিন্তু আমি যদি বলতাম পাখি আকাশে ওড়ে, এটা তুমি বুঝতে যে আসলে এটাই বাস্তবসম্মত। এই যে এটা তো 10 দিন পরে ঈদ, আর 2-2.5 মাস 3 মাস পরে কোরবানির ঈদ। কোরবানির ঈদে যখনই আশেপাশে দেখবা অনেক জায়গায় লেখা থাকে বিরাট গরু ছাগলের হাট। তুমি বলো তো এই বাক্যটা কি ঠিক আছে, নাকি এই বাক্যটা ঠিক? গরু ছাগলের বিরাট হাট। বলো, আমি কমেন্ট বক্সটা অন করে দিচ্ছি, তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো এই দুইটা বাক্য কোরবানির ঈদের আগে আমরা অহরহ শুনি বা দেখি বিভিন্ন জায়গায়। বলো তো এই দুইটা বাক্যের মধ্যে আসলে ঠিক কোনটা? তোমরা বলবা, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আজকাল পারি, সবাই একটু বলো। হ্যাঁ রবিন, তুমিও বলো যে বিরাট গরু ছাগলের হাট নাকি গরু ছাগলের বিরাট হাট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সরি, বসে গেলাম। তোমার কপালে খাওয়ার নাই, পিপাসা লাগছে খেয়ে। একজন বলছে দুইটাই ঠিক। না রে ভাই, দুইটাই ঠিক না, যে কোনো একটা ঠিক। কোনটা ঠিক সেটা একটু বলতে হবে। লক্ষ্য করে দেখবো ভাইয়ারা, এই ধরনের বাক্য আমরা অহরহ বলি, কিন্তু মনে রাখতে হবে যে আমরা অনেক ভুল বলি। ভুল বলা যাবে না। থ্যাংক ইউ, আমরা মোটামুটি ভাবে উত্তর পেয়ে গিয়েছি। আসলে আমরা যে বলি বিরাট গরু ছাগলের হাট, এটা আসলে ভুল। আমাদেরকে বলতে হবে গরু ছাগলের বিরাট হাট। হাটটাকে মডিফাই করতে হবে, গরু ছাগলকে মডিফাই করা যাবে না। বিরাট গরু ছাগল আসলে কত বড় বিরাট হয় বলো? বিরাট শব্দটা বলতে তো অনেক বড় কিছু বোঝায়, তাই না? তো তুমি একটু নিজের কাছে নিজে প্রশ্ন করে দেখো, বাক্যটা আসলে এটাই সঠিক বাক্য, এটা ভুল।
তো সোজা কথা, বাক্যস্থিত পদগুলোর বা শব্দগুলোর অর্থগত এবং ভাবগত যে মিলের যে বন্ধন, অর্থগত এবং ভাবগত মিল বন্ধনের নাম হচ্ছে যোগ্যতা সম্পন্ন বাক্য। আই থিঙ্ক ইউর কনসেপ্ট ইজ ভেরি ক্লিয়ার। তো আমার মনে হয় আমরা এতক্ষণ আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতা যেটুকু বুঝলাম আমরা সবাই বুঝতে পেরেছি, এবং আমি জাস্ট তোমাদেরকে একটা কথা বলবো, আজকের ক্লাস শেষে জাস্ট 10টা মিনিট এই টপিকটা একটু পড়ো। 10 মিনিটে বেশি লাগবে না। 10 মিনিটে বেশি লাগলে পড়ার দরকার নেই। ঠিক আছে? 10টা মিনিট পড়ে রাখবা, দেখবা যে পরীক্ষার হলে যে এই প্রশ্নই তোমার উত্তর করতে ইচ্ছা করবে। কিন্তু আমি রিকোয়েস্ট করবো এটা উত্তর করার দরকার নেই, তুমি খ নাম্বারটা উত্তর করবে যদি তুমি পারো, আর না পারলে এটাই অ্যান্সার করবে, সমস্যা নেই। সত্যি কথা বলতে আমি এই যেভাবে বুঝাইলাম এটাও যদি লিখে আসো 5-এর মধ্যে 4.5 5 এমনি পেয়ে যাবা, যেমন এর বাইরে আসলে কিছু নাই, বুঝতে পারছো? তো এখন আমরা একটু বাক্যের শ্রেণী বিভাগে যাব, এবং আমরা আজকের ক্লাসে ওই যে বাক্যের রূপান্তর, সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, বিবৃতিমূলক বাক্য, অনুজ্ঞাবাচক বাক্য, প্রশ্নবাচক বাক্য, অনেক ধরনের বিষয় আছে। আমরা আজকের ক্লাসে কত আলোচনায় যাব না, আমরা আজকের মূল ক্লাসে এই 3টা নিয়ে একটু আলোচনা করব। ঠিক আছে? কেননা যেহেতু বুঝতেই পারছো একটা ক্লাসের ডিউরেশন আছে, আর একটা ক্লাসে সব আলোচনা করার কোনো দরকার নেই। আমি দেখবা ক্লাসে কিন্তু কখনো কোনো চাপ নিয়ে পড়াই না এবং খুব রিল্যাক্সে পড়াই, এবং আমার কন্টেন্ট বা টপিক খুব ছোট ছোট থাকে। কারণ কি? এটা বুঝলেই হচ্ছে। আমার তো আরেকটা ক্লাস আছে, একদিনে তো সব মাথায় লোড নেওয়ার কিছু দরকার নেই। আজকে এইটা বুঝলাম, পরের দিন বাকিগুলো বুঝবো। রিল্যাক্স পড়াশোনা করবা, রিল্যাক্সে, কোনো প্রেশার নিবা না। প্রেশার নিলেই দেখবা পড়া মাথায় থাকবে না। তুমি নিজে একদিন দেখবা, একদিন মাথায় চাপ নিয়ে পড়বা, দেখবা 2 ঘন্টার পড়া 4 ঘন্টা লাগছে। আর একদিন রিল্যাক্স মুডে পড়বা, দেখবা 2 ঘন্টার পড়া 1 ঘন্টায় পড়া হয়ে গেছে। তোমরা বেশিরভাগ ক্ষেত্রে মাথায় অনেক চাপ নিয়ে পড়তে বসো, এই পড়তে হবে, তাই পড়তে হবে, বাবা রে এইটা এর মধ্যে পড়তে হবে, আজকে এটার মধ্যে শেষ করতেই হবে। আরে বিয়েটা এত চাপ নেওয়ার কি আছে? রিল্যাক্সে থাকো, জাস্ট কুল। 1 ঘন্টা জায়গায় 1.5 ঘন্টা লাগছে, কিছু যায় আসে না। জীবন কখনোই 1-1.5 ঘন্টা হিসাবে না। এইচএসসি তোমার পরীক্ষা এখন অনেক দেরিতে রে ভাই, এত চাপ নেওয়ার কিছু নাই, রিল্যাক্সে পড়তে থাকো। এখন যে যত চাপ নিবা আমি গ্যারান্টি দিয়ে বলছি তার পরীক্ষায় খারাপ করার সম্ভাবনা তত বেশি। তুমি এখন ইন্টার পরীক্ষা দিচ্ছ, এত চাপ নিচ্ছ, 2 দিন পরে বিসিএস পরীক্ষা দিবা, ভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিবা, তখন তো পড়তে যে হার্ট অ্যাটাক করবা। বুঝতে পারছো? কোনো চাপের কিছু না, জাস্ট রিল্যাক্সে পড়তে থাকবো, বি রিল্যাক্স অ্যান্ড বি কুল। ক্লিয়ার? আর তার জন্য ওই যে বলেছিলাম অল্প অল্প করে পড়বা প্রতিদিন। আমি তোমাদের ভালো চাই ভাই, এই জন্যই বলছি পরামর্শটা। তুমি আবার ভাইবো না যে আমি তোমাকে খারাপ পরামর্শ দিচ্ছি। তো গঠন অনুসারে বাক্যকে 3 ভাগে ভাগ করা যায়, দ্যাট ইজ সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য। আমরা প্রথমে যেটা বুঝবো আজকে সরল বাক্য। খুব মনোযোগ দিয়ে বোঝো, যাদের ইংলিশের কনসেপ্ট ক্লিয়ার না আজকে ক্লিয়ার করে নাও। আজকে আমরা সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য বুঝবো ইংলিশের সাথে বাংলার সমন্বয় করে, এবং আমি আজকে বুঝাই দিব ইংলিশ বুঝলে বাংলা পারা যায়, বাংলা বুঝলে ইংলিশ পারা যায়, দুটোই একই। সোজা কথা। ক্লিয়ার? ঠান্ডা মাথায় মনোযোগ দাও, সবাই সোজায় বসো। সহজে মনে রাখবো সিম্পল সেন্টেন্স কাকে বল। আমরা জানি, ছোটবেলা থেকে শুনেছি যে সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে তাকে বলে হচ্ছে সিম্পল সেন্টেন্স। এম আই রাইট? ইয়েস, আমি জানি আমি রাইট। এখন কথা হচ্ছে তুমি ইংরেজিতে অনেকবার শুনেছো ফাইনাইট ভার্ব, কিন্তু তুমি অনেকেই জানো না, তোমরা অনেকেই জানো না যে ইংরেজিতে যেটাকে বলা হয় ফাইনাইট ভার্ব, বাংলায় সেটাকে বলা হয় সমাপিকা ক্রিয়া। তাহলে আমার কথা হচ্ছে আমি যদি বাংলায় বুঝতে পারি সমাপিকা ক্রিয়া কাকে বলে, তাহলে আমি ইংরেজিতে বুঝতে পারবো অটোমেটিক ভাবে ফাইনাইট ভার্ব। অ্যাট দ্য সেম টাইম আমি যদি ইংরেজিতে বুঝি ফাইনাইট ভার্ব কাকে বলে, আমি বাংলায়ও বুঝতে পারবো সমাপিকা ক্রিয়া কাকে বলে। একই জিনিস রে ভাই। তো চলো আমরা আগে বাংলা দিয়ে বুঝি।
সমাপিকা শব্দটার অর্থ হচ্ছে সমাপ্ত হওয়া। যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সমাপ্ত হয় বা যে ক্রিয়া দ্বারা বাক্য একটি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে, যে ক্রিয়া দ্বারা বাক্য একটি সুনির্দিষ্ট অর্থ প্রকাশ করে, সেটাই হচ্ছে সমাপিকা ক্রিয়া। অর্থাৎ সোজা কথায় যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ স্পষ্ট হয় সেটাই সমাপিকা ক্রিয়া। যেমন রানা বই পড়ে, পাখি আকাশে ওড়ে। দেখো তো ভাই, এই ওড়ে আর পড়ে এই দুইটা ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সুস্পষ্ট হয়ে প্রকাশিত হয়েছে কিনা? হয়েছে। তো যেহেতু এইটা দ্বারা বাক্যের অর্থ সুস্পষ্ট হয়ে প্রকাশিত হয়েছে, আমরা এটাকে বলছি বাংলায় সমাপিকা ক্রিয়া, ইংরেজিতে আমরা এটা বলছি ফাইনাইট ভার্ব। আমরা সহজে শুধু একটা কথা মনে রাখবো, ইংরেজিতে যেটাকে বলছি আমরা সাবজেক্ট, বাংলায় আমরা সেটাকে বলবো কর্তা। আমরা সহজে মনে রাখবো, যে বাক্যে একটি কর্তা এবং একটি সমাপিকা ক্রিয়া থাকে তাকেই বলে সরল বাক্য। এই যে এখানে লেখা আছে উদ্দেশ্য, এসব কিছু মনে রাখার দরকার নেই, বিধেয় সব বাদ। সোজা কথা, যে বাক্যে একটি কর্তা এবং একটি সমাপিকা ক্রিয়া থাকবে তখন সেটাকে আমরা বলবো সরল বাক্য। যেমন রানা কর্তা, পড়ে সমাপিকা ক্রিয়া, পাখি কর্তা, পড়ে সমাপিকা ক্রিয়া, শেষ। এবং এই দুইটা ক্রিয়া দ্বারা আর যাই হোক আমরা বাক্যের অর্থ সুস্পষ্টভাবে প্রকাশ করতে পেরেছি, দ্যাটস ওয়াই আমরা এটাকে বলছি সরল বাক্য। এবার মনে করো যে আমি বললাম আমি ওই পড়া ক্রিয়াপদের উপর বেসিস করে আমি একটা বাক্য লিখলাম, আমি পড়ে। দেখো, আমি পড়ে এই ক্রিয়াপদটা দ্বারা কি বাক্যের অর্থ স্পষ্টভাবে প্রকাশিত হয়েছে? না। যেহেতু পড়ে ক্রিয়াপদটা দ্বারা বাক্যের অর্থ স্পষ্টভাবে প্রকাশিত হয়নি, তাহলে এটাই হচ্ছে অসমাপিকা। কিন্তু আমি যদি বলতাম আমি পড়ে তারপর যাব, আমি পড়ে তারপর খাবো, আমি পড়ে তারপর ঘুমাবো, তখন কিন্তু বিষয়টা অন্যরকম হতো। তাহলে সোজা কথা কি হলো ভাই, সরল বাক্যে অবশ্যই একটা সমাপিকা ক্রিয়া থাকতে হবে এবং একটি কর্তা বা সাবজেক্ট থাকতে হবে। আর সমাপিকা ক্রিয়া কি? যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সমাপ্ত হয়, স্পষ্ট হয়। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছো। তো কনসেপ্ট ক্লিয়ার? সরল বাক্য ওকে। এরপরে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে জটিল বাক্য। আমি জানি তোমরা ইংরেজিতে সবাই খুব বস, কম বেশি সবাই জটিল বাক্যের যে ইংরেজি কমপ্লেক্স সেন্টেন্স, I know that maximum of you know very much about complex sentence. আমার থেকেও তোমরা কমপ্লেক্স সেন্টেন্স ভালো বোঝো, তারপরেও আমি একটু আমার মতো করে এটা একটু বুঝিয়ে। মনে করো এই একটা বাক্য একটু বাঁকা তেড়া হয়ে গেছে, কিন্তু কিছু যায় আসে না, ইচ্ছা করে বাঁকা করে দিলাম, এটা একটা বাক্য। সব সময় মনে রাখবা, খুব মনোযোগ দিয়ে শোনো, আমি কিন্তু জটিল এবং যৌগিক একবারে বুঝাই দিব, জটিল বুঝলে যৌগিক বুঝবা। এই একটা জটিল বাক্য। আমরা সবসময় মনে রাখবো জটিল বাক্যে দুইটা অংশ থাকবে। কয়টা অংশ? দুইটা অংশ থাকবে। যেমন মনে করো এই একটা অংশ, এই আর একটা অংশ। এবং আমরা সব সময় মনে রাখবো জটিল বাক্যের প্রথম অংশে একটি সাবজেক্ট এবং একটি ভার্ব, এবং পরবর্তী অংশেও একটি সাবজেক্ট এবং একটি ভার্ব থাকবে। ইংরেজিতে বোঝাচ্ছি, পরে বাংলা আসতেছে। তাহলে প্রথম কথা কি হলো, জটিল বাক্যে অবশ্যই দুইটা অংশ থাকবে এবং প্রথম অংশে সাবজেক্ট ভার্ব থাকবে, পরের অংশে সাবজেক্ট ভার্ব থাকবে। এবং সব সময় মনে রাখবা
জটিল বাক্যে একটা অংশের উপর আর একটা অংশ নির্ভরশীল থাকবে। ইংরেজিতে তোমাদের অনেক বড় বড় টিচাররা এগুলোকে বলে ক্লজ। Clause can be classified in two ways, that is principal clause and subordinate clause. আমি একটা সত্যি কথা বলবো, তাহলে বলবা না, চুরি করে বলে। হ্যাঁ, তোমার লাইফে এসব ক্লজ কোনো কাজে লাগবে না। এগুলো টিচাররা পড়ায় শুধু ভয় দেখানোর জন্য, বুঝতে পারছো? অনেস্টলি কোনো কাজে লাগে না। তবে হ্যাঁ, বেসিক থাকা ভালো। ওকে, তো যাই হোক, যেহেতু এটা ইংলিশ ক্লাস নেই, ইংলিশ নিয়ে বলছি না। ক্লজ দুই ভাগে ভাগ করা যায়, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ কাকে বলে? একটা বাক্যের যে মূল অংশ সেটাই প্রিন্সিপাল ক্লজ, আর মূল অংশের উপর ভিত্তি করে যে আরেকটা অংশ গড়ে ওঠে সেটাই হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে ইংরেজিতে যা, বাংলাও তাই। বাংলা একটা বাক্যের দুইটা অংশ থাকে। ক্লজের বাংলা হচ্ছে খণ্ডাংশ বা বাক্যাংশ। একটা বাক্যের দুইটা অংশ থাকে, মূল অংশ সেটার উপর ভিত্তি করে আরেকটা অংশ গড়ে ওঠে। তাহলে মূল অংশকে আমরা বলবো প্রধান খণ্ডবাক্য, আর প্রধানের উপর ভিত্তি করে যে আরেকটা অংশ গড়ে ওঠে তাকে আমরা বলবো অপ্রধান খণ্ডবাক্য। শেষ। যেমন দেখো, আমি বললাম, আমরা আমাদের যে এক্সাম্পলটা আছে আমি সেটাতে চাই, যদি তুমি আসো তাহলে আমি যাব। জাস্ট লুক এট দিস হোয়াইট বোর্ড ভেরি কেয়ারফুল। এই একটা অংশ, এই আর একটা অংশ। তাহলে লক্ষ্য করে দেখো, দুইটা অংশ আছে, এবং লক্ষ্য করে দেখো একটা অংশের উপর আরেকটা অংশ নির্ভরশীল। তাহলে আমি যে কথাটা বলেছিলাম আমার কথার সাথে মিলে গেছে। তাহলে এটা হয়ে গেল জটিল বাক্য। এবার বইয়ের কথা কি? একটা মূল বাক্যের অধীনে এক বা একাধিক আশ্রিত বাক্য বা খণ্ডাংশ থাকলে জটিল বাক্য। আমার কথাটাই তুমি লিখে দাও, যে বাক্যে একটা মূল বাক্য থাকবে এবং মূল বাক্যের উপর ভিত্তি করে আরেকটা বাক্য গড়ে উঠবে সেটাই জটিল বাক্য। হয়ে গেল। যিনি উপকার করেন তাকে সবাই শ্রদ্ধা করে। যদি তুমি পড়ো, পরীক্ষা পাস করো। আমি তোমাকে জটিল বাক্যের একটা শর্টকাট করে দিচ্ছি, খাতা লিখে রাখো। জটিল বাক্যে সবসময় যে ডট ডট সে, যিনি ডট ডট তিনি, যেমন ডট ডট তেমন, যারা ডট ডট তারা, এই ধরনের সংযোজক বা এই ধরনের সাপেক্ষ সর্বনাম থাকে। তো এত হাই ভোল্টেজের শব্দ ভাই জানার দরকার নেই, সাপেক্ষ সর্বনামটা এটা তুমি শর্টকাটে মনে রাখবা, এই সবই জটিল বাক্যে থাকে। এই যে দেখো, যদি, তবে, যিনি, তিনি, হয়ে গেল এরকম। তো আমার মনে হয় জটিল বাক্য বলতে কি বোঝে আপনারা বুঝতে পেরেছেন। তো এরপরে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে যৌগিক বাক্য। একই কথা, যৌগিক বাক্যেও একটি বাক্যে দুইটা অংশ থাকবে, প্রথম অংশ, দ্বিতীয় অংশ। প্রথম অংশের উপর ভিত্তি করে দ্বিতীয় অংশ গড়ে উঠবে। ঠিক আছে, ওকে। শুধু একটা কথা আমরা মনে রাখবো, সেটা হচ্ছে এই যে জটিল বাক্যের মাঝখানে কমা ছিল, শুধু যৌগিক বাক্যে যেটা হবে সেটা হচ্ছে কমা না থেকে যে কোনো একটা সংযোজক থাকবে। বাংলায় মনে করো আমি বললাম এবং, অথচ, অথচ, অথবা, বা, কিন্তু, ইত্যাদি। ইংরেজিতে তুমি যেটাকে বলছো and, but, or, বাংলায় ঠিক তাই।
তাহলে যৌগিক বাক্য কি হলো? জাস্ট একটা বাক্যের দুই পাশে দুইটা অংশ থাকবে, মাঝখানে শুধু আমি একটা কনজাংশন ঢুকাই দিব, অ্যান্ড, বাট, অর। অ্যান্ড মানে এবং, বাট মানে কিন্তু, অর মানে অথবা, শেষ। এখন কোথায় কোনটা বসবে ওটা বাক্যের উপর নির্ভর করে। তাহলে সোজা কথায় কি হলো যৌগিক বাক্য? জাস্ট এক বা একাধিক বাক্য বা বাক্যাংশ যখন যোজকের মাধ্যমে যুক্ত হয়, ওই যোজক শব্দটা শুনলেই ভয় ভয় করে, কিন্তু যোজকের ইংরেজি হচ্ছে কনজাংশন, এবং সেই কনজাংশন গুলো কি? অ্যান্ড, বাট, অর। এই যে যোজক, এই যে যোজক। আমার কাছে সবসময় যৌগিক বাক্য খুব সহজ লাগে। কেন সহজ লাগে? দুই পাশে দুইটা সাবজেক্ট ভার্ব বসাই দিব, মাঝখানে একটা কনজাংশন বসাই দিব, অ্যান্ড, বাট, অর, শেষ। আমার কাছে বরাবরই সহজ লাগে। ওকে, আচ্ছা, এবার আমি একটু কমেন্ট বক্সটা অন করে দিচ্ছি। তোমরা একটু আমাকে জানাও তো, এই যে সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য যে বুঝালাম, তোমরা সবাই বুঝতে পেরেছো কিনা? এবং তোমরা একটু আমাকে বলো তো, এই যে সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্যের মধ্যে তোমাদের বেসিক্যালি সহজ লাগে কোনটা বেশি? একটু আমাকে জানাও তো। সবাই জানাও আমাকে। কমেন্ট বক্স অন করে দিয়েছি। তোমাদের আগে বলো যে সব বুঝতে পেরেছো কিনা, তারপরে বলো যে তোমাদের কাছে কোনটা সহজ লাগে বেশি। আমার কাছে সবসময় যৌগিক বাক্যটা সোজা লাগে বেশি। সবাই বুঝতে পেরেছো ইয়াং লেডিস এন্ড জেন্টলম্যান? এত সহজ করে বুঝালাম, এরপরও যদি ভাই তুমি বুঝতে না পারো, তাহলে এর থেকেও কষ্টের আর কিছু নাই। কেননা হৃদয় বলছে কমেন্ট বক্স অফ করে স্বাধীনতা নষ্ট করছি। এই মাঝে মাঝে স্বাধীনতা নষ্ট করতে হয়, বুঝছো? স্বাধীনতা, মানুষ বলে না স্বাধীনতা রক্ষা করার থেকেও স্বাধীনতা, কি বলে ও, স্বাধীনতা অর্জনের থেকেও স্বাধীনতা রক্ষা করা কঠিন। তোমাদের বেশি স্বাধীনতা দিলে তোমরা তো হচ্ছে একেবারে ঘাড়ের উপর দিয়ে নেচে বেড়াবো, এই জন্য আর কি এটা করা হচ্ছে। তো তাহলে চলো এবার আমরা আস্তে আস্তে মূল ক্লাসে প্রবেশ করি। থ্যাংক ইউ। আমরা কমেন্ট বক্স অফ করে দিচ্ছি। হ্যাঁ, আমরা কমেন্ট বক্সটা একটু অফ করে দিই। আমি খুব সম্ভবত অফ করতে যে আর একটা ফোল্ডার ওপেন করে ফেলেছি। তো ছোট্ট করে আমরা কমেন্ট বক্সটা অফ করে দিলাম। আবার যখন দরকার হবে তোমাদের কাছ থেকে আবার কমেন্ট বক্স অন করে নিব। তো চলো তাহলে আমরা সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য বুঝলাম। এবার আমরা একটু বাক্যের রূপান্তরটা দেখি। কেননা সত্যি কথা বলতে, ওই যে ক্লাসের শুরুতে যে আমরা নমুনা প্রশ্ন দেখিয়েছিলাম বোর্ড পরীক্ষার, এবং আমি কিন্তু তখন বলেছিলাম যে আমরা চেষ্টা করব বোর্ড পরীক্ষায় যে এই বাক্যের রূপান্তর যেন আমরা উত্তর করতে পারি। তো চলো তো দেখি। আমি এখন তোমাদেরকে কিছু বাক্যের রূপান্তর একটু দেখাচ্ছি, তার আগে তোমরা একটু নিজেরা চিন্তা করো। মনে করো বাম পাশের এইগুলো জটিল বাক্য, এই জটিল বাক্যের সরল বাক্য কি হতে পারে? এটা আমরা একটু ট্রাই করি। তোমরা একটু কমেন্ট বক্সে এটা একটু উত্তর করে জানাও তো, যে এই মাত্র যে এলো সে একজন ছাত্র, এটার সরল বাক্য কি?
আমি কমেন্ট বক্সটা অন করে দিয়েছি, তোমরা এখন একটু জানাও। সবাই কাইন্ডলি একটু কমেন্ট বক্সে জানাও প্লিজ। এইমাত্র যে এলো সে একজন ছাত্র, এইটার সরল বাক্য কি হতে পারে? ওকে, দেখো ছোট করে একটা কথা বলি। প্রথম কথা, এটা যে জটিল বাক্য, কিভাবে বুঝলাম আমি জটিল বাক্য? এই একটা অংশ, 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 এই একটা অংশ। তাহলে এইবার সরল বাক্য হতে হলে আমাদের প্রথম কথা কি ছিল? একটা সাবজেক্ট থাকতে হবে, একটা ভার্ব থাকতে হবে, এবং ভার্বটা হতে হবে ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া। অর্থাৎ ছাত্র হলো এখানে সাবজেক্ট বা কর্তা, আর এলো এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। কেন সমাপিকা ক্রিয়া? এই ক্রিয়া দ্বারা আর যাই হোক আমরা বাক্যের অর্থ পরিপূর্ণরূপে বুঝতে পেরেছি। দ্যাটস ওয়াই এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, এবং সেটা হয়ে গেল সরল বাক্য। তুমি অসত্য বলেছ, তুমি বলেছ, সাবজেক্ট ফাইনাইট ভার্ব। বিপদ এলেই দুঃখ আসে, বিপদ এলেই। তো দেখো, সরল বাক্য থেকে জটিল বাক্য থেকে সরল বাক্য রূপান্তর কিন্তু আহামরি কঠিন কিছু না। যৌগিক বাক্য থেকে সরল বাক্য কেমন হতে পারে? প্রথম কথা হচ্ছে, যৌগিক বাক্যের মধ্যে প্রথম কথা কি ছিল? এই যে দেখ, সংযোজক হিসেবে অ্যান্ড, বাট, অর। ইংরেজিতে এবং বাংলায় কি বলেছিলাম? কিন্তু, এবং, অথবা, অথচ, নতুবা, এগুলো কিন্তু থাকে। তাহলে ওইগুলো তো যৌগিক বাক্যে থাকলো। এবার সরল বাক্যের করার সময় কি হলো? সোজা কথা, একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব। এবং তোমরা বাক্যগুলোর দিকে তাকিয়ে দেখো, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব, অর্থাৎ একটা কর্তা এবং একটা সমাপিকা ক্রিয়া প্রত্যেকটা বাক্যের মধ্যে কিন্তু আছে। একটু মনোযোগ দিয়ে তাকালেই বোঝা যায়। এরপরে যদি বলি সরল বাক্য থেকে আমি কি করে মিশ্র বাক্য বা জটিল বাক্যে রূপান্তর করব, সোজা কথা দেখো তো এগুলোর দিকে তাকায়। আচ্ছা, তোমাদেরকে কিন্তু একটা কথা বলা হয়নি, এই কথাটা একটু বলি। এতক্ষণ বলা উচিত ছিল, কিন্তু তারপরও বলা হয়নি, এখন বলছি। দেখো, বাক্যের রূপান্তর বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এটা মনে করো একজন স্টুডেন্ট থেকে আর একজন স্টুডেন্টের একটু হলেও পার্থক্য হতে পারে, একটু হলেও ডিফারেন্স থাকতে পারে। কিন্তু একটা কথা আমাদের মনে রাখতে হবে, বাক্যের যে মূল গঠন সেইটা কিন্তু ঠিক রাখতে হবে। যেমন মিশ্র বা জটিল বাক্যের মূল গঠন কি? একটা বাক্যের দুইটা অংশ, এইটা কিন্তু ঠিক থাকতে হবে। তারপরে সেই অংশটাকে তুমি কমা দ্বারা বা একটা খোঁচা দিয়ে আলাদা করে দাও, বা না দিলেও খুব একটা সমস্যা নেই, কিন্তু ওইটা কিন্তু ঠিক রাখতে হবে। একটা যৌগিক বাক্যে কি হয়? একটা যৌগিক বাক্যে সবসময় কি হয় ভাই? যৌগিক বাক্যের মাঝখানে মূল কথা কি? সংযোজক থাকতে হবে। এখন এইটা তোমাকে থাকতেই হবে, তারপরে তুমি এদিক সেদিক একটু করতেই পারো। যেমন, যেহেতু দোষ করেছো সেহেতু শাস্তি পাবে, শাস্তির জায়গায় এখানে শান্তি লেখা হয়ে গেছে। তো এই বাক্যটা দেখো, স্লাইডে লিখেছে দোষ করেছে অতএব শাস্তি পাবে। এবার আমি এইভাবে না লিখে, অতএব না দিয়ে আমি এখানে লিখলাম এবং, তাহলে কি আমার বাক্যটা ভুল হবে? জীবনেও ভুল হবে না। দোষ করেছো বা তুমি দোষ করেছো এবং তুমি শাস্তি পাবে। তো এইটার দ্বারা ভাই আমি কি বলতে চাচ্ছি? এটার দ্বারা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, তুমি লিখেছো অতএব, আমি লিখেছি এবং, দুজনেরটাই কারেক্ট, দুইজনেরটাই কারেক্ট। জাস্ট আমাদের মূল জিনিস ঠিক আছে কিনা এটা মাথায় রাখতে। মিস্টার মিশাইল যেটা বলছেন ঠিক আছে, ডোন্ট ওয়ারি,
রাইট। তো আমার মনে হয় আমি যেটা আপনাদের বোঝাতে চেয়েছি আপনারা সবই বুঝতে পেরেছেন। এখন আপনাদের কাজ হচ্ছে একটু বাসায় প্র্যাকটিস করবেন। তো চলুন আমরা কিছু বোর্ড কোশ্চেন এখন একটু প্র্যাকটিস করি, হ্যাঁ? চলো দেখি আমরা কিছু বোর্ডের প্রশ্ন একটু প্র্যাকটিস করি। তোমরা কমেন্ট বক্সটা অন করা আছে। তোমরা একটু উত্তর করো তো। যদিও তার চুল পেকেছে তবু বুদ্ধি পাকেনি। এই বাক্যের সরল বাক্য কি হবে? সবাই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো। দেখো জটিল বাক্য এটা কেন? এই যে যদিও আছে তবুও আছে, মাঝখানে একটা কমা দ্বারা দুইটা পার্ট করা আছে। এখন এইটা আমি সরল বাক্য করতে চাচ্ছি। এখন সরল বাক্য কিভাবে হবে আপনারা কাইন্ডলি একটু কমেন্ট বক্সে উত্তর করে জানান। সবাই আমরা কিন্তু এখন এই বোর্ডের কিছু প্রশ্ন প্র্যাকটিস করছি, উত্তর না হলেও কিছু যায় আসে না। তোমাদের কাজ হচ্ছে উত্তর করা, তোমরা কাইন্ডলি একটু উত্তর করো। আমরা কিছু বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করি, দেখি যে এতক্ষণ ধরে আমরা যে এত কিছু পড়লাম, জানলাম, বুঝলাম, এটা পারি কিনা। সবাই অ্যান্সার করবো আমরা। এটা জটিল বাক্যে আছে, এটা সরল বাক্য কি হবে এটা আমরা এখন রূপান্তর করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি মোটামুটি ভাবে উত্তর পেয়ে গিয়েছি এবং আমি দেখতে পাচ্ছি যে আপনাদের সবারই উত্তর মোটামুটি ঠিক হয়েছে। এখন আমি এটার আনসারটা বলে দিচ্ছি। সোজা কথা, চুল পাকলেও তার বুদ্ধি পাকেনি, এই অংশ বাদ দেন, এটা মনে করেন বাদ। তার সাবজেক্ট, বুদ্ধি পাকা, এটা ফাইনাইট ভার্ব, সরল বাক্য হয়ে গেল। ক্লিয়ার? থ্যাংক ইউ। তোমরা দেখি আমার থেকে বস, দয়া করে সব খুলে বলেন, এটা যৌগিক বাক্য। আমার মনে হয় আমরা এটা সবাই উত্তর করতে পারবো। আমরা একটু সবাই উত্তর করবো প্লিজ। আমরা কিন্তু বোর্ডের কোশ্চেন সলভ করছি। সবাই উত্তর করো ভাই, না পারলেও কিছু যায় আসে না, জাস্ট ট্রাই ইওর বেস্ট। যৌগিক বাক্যের থেকে সহজ কিছু না, জাস্ট মাঝখানে একটা কনজাংশন বসায় দাও, সব হয়ে যাবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এর থেকে সহজ হয় না, আমরা সহজ উত্তর পেয়ে গিয়েছি। এই যে দয়া করুন এবং সব খুলে বলুন, ঠিক আছে? কত সহজ। পরবর্তী প্রশ্ন, কলম থাকলে লেখা যেত। আরে কত সহজ প্রশ্ন এটা। এই বাক্যটাকে একটু জটিল বাক্যে রূপান্তর করি আমরা, সবাই প্লিজ। বাংলাদেশ টপ, কোনো সমস্যা নাই, আপনি আগে উত্তর করেন, সমস্যা নেই। আপনার নামটা কিন্তু খুব সুন্দর হয়েছে, বাংলাদেশ টপ। আরে ভাই আমি তো বলছি বাক্যের রূপান্তর একজনের থেকে আরেকজনের পার্থক্য করলে কোনো সমস্যা নেই।
তোমাদের কাজ হচ্ছে মূল বাক্যের যে ফরম্যাটটা, সে ফরম্যাট ঠিক আছে কিনা এটা মাথায় রাখবা। এই যেমন এটা একটা জটিল বাক্য, জটিল বাক্যের মূল ফরম্যাট কি? জটিল বাক্যের মূল ফরম্যাট হচ্ছে, আমি কি বুঝাইছি, যে একটা বাক্যে দুইটা অংশ থাকবে। এই যে এই একটা অংশ, এই একটা অংশ। তারপর আমি কি বলছি, দুইটা অংশ যদি তবে দ্বারা, যা তা দ্বারা, যিনি তিনি দ্বারা কানেক্টেড থাকবে। তারপরে কি বুঝাইছি, বাক্যের মাঝে এই যে দুইটা অংশকে তুমি কমা দ্বারা ডিভাইড করে দিবা। আর নিতান্ত যদি তোমার কমা দেওয়া মনে না থাকে, কোনো সমস্যা নেই, আনসার কারেক্ট হয়ে যাবে। কত সহজ জিনিস। অর্থাৎ দেখো ভাই, তোমার উত্তর হয়তো 19-20 হতে পারে আমার থেকেও, কিছু যায় আসে না, কিন্তু জটিল বাক্যের যে মূল ফরম্যাট, প্রথম অংশের সাথে পরবর্তী অংশের একটা মিল থাকবে, প্রথম অংশে একটা সাবজেক্ট ভার্ব থাকবে, পরের অংশে সাবজেক্ট ভার্ব থাকবে, এই জিনিসগুলো ঠিক থাকলে হলো। ওকে, থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্নের কাছে চলেন। পরবর্তী প্রশ্ন, যিনি গুণবান ব্যক্তি তিনি বিনয়ী হন। ব্যক্তি বানানটা কিন্তু অনেকেই ভুল করেন, আগে বানানটা ঠিক করেন, তারপরে সরল বাক্যে রূপান্তর করেন। সবাই সবাই উত্তর করবেন প্লিজ। থ্যাংক ইউ। সবার উত্তর হয়েছে, খুব সুন্দর। তোমরা আসলে অনেক অনেক ভালো, আমি দেখতে পাচ্ছি। আর সত্যি কথা বলতে তোমাদের এই যে এইচএসসি 26 ব্যাচটা আমার খুবই ভালো লাগে, কেননা তোমাদের ক্লাসের যেটুকু পড়াই আমি দেখছি যে তোমাদের পারফরমেন্স যথেষ্ট ভালো সেই অনুযায়ী। এবং দেখো, এই টপিকটা তোমরা কিন্তু অনেকেই ইন্টারমিডিয়েটে উঠে এখনো পড়োনি আমি জানি, কিন্তু তোমরা সবাই মোটামুটি উত্তর করতে পারছো। এটা আমার খুবই ভালো লাগে যে অ্যাটলিস্ট ইউ আর ট্রাইং ইউর লেভেল বেস্ট। এটা ভালো লাগে আর কি। থ্যাংক ইউ। আমরা সবাই জানি গুণবান ব্যক্তি বিনয়ী হন। গুণবান মূর্ধন্য হবে কিন্তু গুণ বানানে, এটা মাথায় রাখতে হবে। পরবর্তী প্রশ্ন, তিনি দরিদ্র হলেও সুখী ছিলেন। যৌগিক বাক্য, একেবারে সহজ, আমরা সবাই জানি তিনি দরিদ্র ছিলেন কিন্তু সুখী ছিলেন। আচ্ছা, কিন্তু জায়গায় যদি আমি এবং দেই, হবে না? অবশ্যই হবে, তিনি দরিদ্র ছিলেন এবং তিনি সুখী ছিলেন। কি সুন্দর, অবশ্যই হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, মেঘ করলে বৃষ্টি হয়, এটা উত্তর করো। মেঘ করলে বৃষ্টি হয়, এই বাক্যের জটিল বাক্য কি হবে? থ্যাংক ইউ, আপনাদের সবার উত্তর কারেক্ট হয়েছে। এই বাক্যের জটিল রূপ হচ্ছে, যখন মেঘ করে তখন বৃষ্টি হয়। আচ্ছা, যখনের জায়গায় যদি আমি যদি লিখি, হবে না? হবে, অবশ্যই হবে। যখনের জায়গায় যদি লিখি, হবে না? হবে না। যদি মেঘ হয়, যদি, তখন হবে না, তখন তবে দিতে হবে। যদি মেঘ করে তবে বৃষ্টি হবে, তার মানে হবে কিন্তু। থ্যাংক ইউ। পরবর্তী বাক্য, যে সত্য কথা বলে তাকে সকলেই ভালোবাসে। বাহ, কি সুন্দর কথা, কিন্তু কেউ তো সত্য কথা বলে না সব সময়।
তো এটা একটু সরল বাক্য করি আমরা প্লিজ। একটা ভাইয়া বলছে যে ভাইয়া জটিল বাক্য যৌগিক বাক্য ঘুলায় ফেলে। আরে ঘুলাবে না রে ভাই, একটু প্র্যাকটিস করো না। তোমরা প্র্যাকটিস করে দেখো, তারপরে না পারলে আমাকে বইলো। তোমাদের সমস্যা হচ্ছে তোমরা প্র্যাকটিস করো না। একটু প্র্যাকটিস করো, দেখবা তুমি সব পারবা। থ্যাংক ইউ, আমরা উত্তর পেয়ে গিয়েছি। অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই সত্যবাদী বিধায় সবাই আপনাদেরকে ভালোবাসে, এবং এটার উত্তর হচ্ছে সত্যবাদীকে সকলে ভালোবাসে। থ্যাংক ইউ। অসুস্থতার কারণে তিনি আসতে পারলেন না, আর এটা একেবারে সহজ। তিনি আসতে পারলেন না কারণ তিনি অসুস্থ ছিলেন। ধনীরা প্রায় কৃপণ হয়, এটা একেবারে সত্যি কথা। চলো এটা জটিল বাক্য করি আমরা। ধনীরা প্রায় কৃপণ হয়, তোমরা কিন্তু কেউ কৃপণ হবা না, ঠিক আছে? শোনো, কৃপণ হওয়া এক জিনিস আর মিতব্যয়ী হওয়া আরেক জিনিস। আমরা মিতব্যয়ী হব, অপচয় করব না। সৃষ্টিকর্তা কিন্তু কোনো অপচয়কারীকে পছন্দ করেন না, তাই না? কিন্তু মিতব্যয়ী হওয়া ভালো, কৃপণ হওয়া যাবে না। হ্যাঁ শ্রাবন্তী, ছুটি দিব ভাই, ছুটির সময় চলে আসছে। আমারও ছুটি দরকার, আর 5 মিনিট পরে ছুটি দিচ্ছি, ঠিক আছে? তোমরা কিন্তু আজ বাদে কাল অনেক ধনী হবা সবাই, তাই না? এখন তো মনে হয় টাকা নাই, এ নাই তা নাই। এখান থেকে 10 বছর পরে দেখবা তুমি লাখ লাখ টাকার মালিক। তখন দেখবা কেমন লাগে। তখন দেখবা তোমার টাকা আছে অনেক, কিন্তু এখন তোমার অনেক কিছুই আছে, সেটা হয়তো তখন তোমার থাকবে না। এখন যে বন্ধুর সাথে আড্ডা দিচ্ছ, কত কিছু বাড়িতে আছো, বাবা মার সান্নিধ্যে আছো, একটা সময় দেখবা যে তোমার অনেক টাকা হয়েছে, কিন্তু এগুলো হয়তো এরকম আর থাকবে না। আমি এগুলো খুব মিস করি, জানো। এবং আমার কাছে মনে হয় মানুষের জীবনে অর্থের থেকেও এগুলো কম গুরুত্বপূর্ণ না, অনেক গুরুত্বপূর্ণ। ওকে, তো থ্যাংক ইউ ভেরি মাচ। দ্য আনসার অফ দিস কোশ্চেন ইজ, যাদের ধন আছে তারা প্রায় কৃপণ হয়। থ্যাংক ইউ। তো এটা সহজ কথা, যদিও তিনি দরিদ্র তবু তিনি সুখী। আমরা জানি দরিদ্র হলেও তিনি সুখী, সরল বাক্য। তো এটা একেবারে সহজ একটা টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করছি, এবং আমি তোমাদেরকে ক্লাসের শুরুতে বলেছিলাম যে এই টপিকগুলো একটু ভালোভাবে পড়ো, পারবা। তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখেছো, এটার সাথে কিন্তু ইংলিশের একেবারে হুবহু মিল রয়েছে। তাহলে আমার কথা হচ্ছে যে ইংরেজি যেহেতু আমি পারি, আমি কেন বাংলা পারবো না? সোজা কথা। বিপদ এবং দুঃখ একই সঙ্গে আসে, এটা করে আমরা আজকের মতো ছুটি নিব। সবাই এটা উত্তর করো। অনেকে বলে না যে বিপদ সব বিপদ একসাথে আসে। চলো দেখি এটা জটিল বাক্য কি হবে, আমরা সবাই একটু উত্তর করি। জ্যোতিমণি, থ্যাংক ইউ। বিজ্ঞানী পলক, আরে বাংলা এত মজা করে পড়া যায়, ইয়েস। আরে বিজ্ঞানী, তুমি তো কি বলবো, সবকিছুর মধ্যে বিজ্ঞান ঢুকায় ফেলো। বাংলাকে ফান হিসেবে নিবা, জাস্ট ফান। আমি আমার লাইফে একটা সত্যি কথা বলি, আমি ইংলিশে টুকটাক পারতাম, বাংলা অত পারতাম না, কিন্তু আমি দেখতাম যে ওই ইংলিশের জ্ঞান দিয়ে বাংলা হয়ে যায়, এর জন্য আলাদা পড়া লাগে না। এইটা আমি ইংলিশে কমপ্লেক্স সেন্টেন্স করতে পারি, আমার বাংলায় আমি কেন পারবো না রে ভাই? সোজা কথা। এবং বাংলার একটা সুবিধা কি জানো, বাংলা যা লিখবা ফরম্যাট ঠিক থাকলে কারেক্ট হয়ে যাবে। আমি হলে লিখলাম যে যখন বিপদ আসে তখন দুঃখ আসে, শেষ।
কোনো সমস্যা নেই। তো ইয়াং লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা দেখতে দেখতে হচ্ছে একেবারে ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। যদি আজকের ক্লাস নিয়ে আপনাদের কারো কোথাও কোনো প্রকার কনফিউশন থাকে, আপনারা কাইন্ডলি একটু কমেন্ট বক্সে জানাবেন। ঠিক আছে? এবং ক্লাসের শুরুতে বলেছিলাম যে এই টপিকগুলো একেবারেই আমরা সেই 8, 9, 10 থেকে পড়ে আসছি, ইন্টারমিডিয়েটেও আছে। আচ্ছা, এখন ভাই আমি যে তোমাদেরকে ক্লাসের শুরুতে বলছিলাম যে আমরা খ নাম্বার প্রশ্নটা অর্থাৎ বাক্যের রূপান্তর উত্তর করব। তুমি বলো আসলে কি আমরা সবাই পারবো না? বাক্যের রূপান্তর পরীক্ষায় উত্তর করতে পারবো না? তুমি বলো। অবশ্যই পারবো। আর তার জন্য ছোট্ট একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি বলতো? এই যে কি লিখলাম? প্র্যাকটিস। বলো তো এই প্র্যাকটিস আর এই প্র্যাকটিসের মধ্যে পার্থক্য কি? বলো। তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর আমি তো তোমাদের সবসময় একটা কথা বলি, ক্লাসের বাইরেও যদি কারো কোথাও সমস্যা থাকে তোমরা একটু গ্রুপে জানাবা। তোমরা গ্রুপে যে কোনো সমস্যা হলে সাথে সাথে জানাবা। তোমাদের এখন ফেসবুক গ্রুপ আছে, এইচএসসি লক্ষ্য 26 গ্রুপ আছে, শিখবো জিতবো গ্রুপ আছে। তো এর থেকেও তো আর কি। এখন তোমরা একটু আমাকে জানাও তো, এই যে প্র্যাকটিস আর এই প্র্যাকটিস, এই দুইটা ইংরেজি শব্দের মধ্যে কোনটা কি? দেবজিৎ, থ্যাংক ইউ। একটা বিশেষ্য একটা ক্রিয়া, মিশাইল, থ্যাংক ইউ। ওকে, আমরা মনে রাখবো এইটা হচ্ছে ভার, ঠিক তো? আর এটা হচ্ছে নাউন। তোমাদের একটু বাংলা ক্লাসে ইংলিশ পড়াই দিলাম, ঠিক আছে? তোমাদের যখন সামি ভাই বা সাদমান ভাই পড়াবে বলে দিও যে ভাইয়া মাতব্বরি করছে আপনাদের ক্লাস। ঠিক আছে? থ্যাংক ইউ সুবানা, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমরা ভাই দেখতে দেখতে হচ্ছে একেবারে ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। যদি আপনাদের আজকের ক্লাস নিয়ে তারপরেও কারো কোথাও কোনো সমস্যা থেকে থাকে আপনারা একটু কমেন্ট বক্সে জানাতে পারেন। দেখেন, আমরা শুরুতে যে দিনাজপুর বোর্ডের একটা প্রশ্ন দেখেছিলাম, সেই দিনাজপুর বোর্ডের প্রশ্নটা কিন্তু আমরা এখানে সলভ করলাম। তো আমার মনে হয় আমরা সবাই পারবো। আর তার জন্য আমাদের জাস্ট একটু ছোট্ট করে প্র্যাকটিস করতে হবে। ওকে, আমরা দেখতে দেখতে ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। মিশাইল বলছে গ্রুপে প্রশ্ন করলে মাইন্ড করবো কিনা। এই মিশাইল, আগে প্রশ্ন তো করো, তারপরে মাইন্ড করি কি করি না এটা পরে দেখা যাবে। আর সর্বশেষ কথা হচ্ছে, আজকে লাস্ট টাইমের মতো বলছি, তোমাদের কমেন্ট বক্সে একটা লিঙ্ক দেওয়া হচ্ছে। তোমরা ভাইয়া অবশ্যই ক্লাসের শেষে লিঙ্কটা ওপেন করবে এবং ওপেন করে দেখবে ওখানে একটা ফর্ম আছে, ফর্মটা ফিল আপ করবা, ঠিক আছে? এবং আমি আজকে ক্লাসে 2 বার বলেছি, শেষবারের মতো বললাম, সবাই এটা করবা, ঠিক আছে? ওকে। সুবারা বলছে ছুটি কবে দিবেন? একেবারে ভাই ছুটির সময় চলে আসছি। দেখতে দেখতে ক্লাসের শেষ পর্যায়ে। আমার মনে হয় আজকে আর বলার কিছু নাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।